Cigarette smoking and consumption alcohol is injurious to health. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, ভূতচক্র অডিও স্টোরিজের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াংশু। আজ আপনারা শুনবেন লেখক সায়ন দাসের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, নীলডাঙার আতঙ্ক। আজকের গল্প পাঠে অ্যারি, গল্পের সূত্রধার আমি প্রিয়াংশু। অন্যান্য কয়েকটি চরিত্রে দীপ্তদীপ, সমীর মাঝি, অমিত, দুর্বা এবং আমি প্রিয়াংশু। তাহলে শুরু করছি আজকের গল্প, নীলডাঙার আতঙ্ক। নভেম্বর মাসের মাঝামাঝি শহরের কোলাহল থেকে বহু দূরে ধান গাছের দুলুনিতে ঘেরা এক নিঃশব্দ গ্রাম, নীলডাঙা। গ্রামে ঢোকার সরু কাঁচা রাস্তা, দুপাশে ঝোপঝাড় আর শুকনো বাঁশের কাটাঝাড়, যেন এক অচেনা উপেক্ষিত ভূমিতে পা ফেলার স্বপ্নে ঢুকছে কেউ। এ যেন প্রকৃতির গর্ভে লুকিয়ে থাকা এক রহস্যের দরজা। তবে এইবার এই নির্জন ভূখণ্ডে পা রাখল অর্কদীপ সেন, যিনি পেশায় একজন যুবক গবেষক। সদ্য MA পাস করে একটি স্বল্পমেয়াদী গবেষণা প্রকল্পে নিযুক্ত হয়েছে। তার বিষয় গ্রামীণ বাংলার লৌকিক বিশ্বাস ও ভৌতিক চর্চা। সত্যি কি ভূত আছে, নাকি এ কেবলই লোককথার অংশ? শহরে বসে তো এই প্রশ্নের উত্তর মেলে না, তাই না? তাই বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সে বেছে নিয়েছে এই স্থানটিকে, যার কথা সে পড়েছিল লোককথার বাংলা নামক একটি দুর্লভ বইতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। অর্ক ট্রেন থেকে নেমে সাইকেল ভাড়া নিয়ে দীর্ঘ 2 ঘন্টা পথ অতিক্রম করে তবে গ্রামে এসে পৌঁছায়। তার সঙ্গে ছিল একটি ক্যামেরা, একটি নোটবুক, একটি রেকর্ডার আর একটি মোটা নীল ফাইল, যেখানে তার সমস্ত পরিকল্পনা অক্ষরে অক্ষরে লেখা। গ্রামের প্রবেশদ্বারে একটি মাটির চৌকো ঘর, দরজার পাশে লণ্ঠন টাঙানো। সেখানেই ছিল তার থাকার ব্যবস্থা, যেটি কিনা আর কেউই নয়, স্থানীয় স্কুল শিক্ষক মদন বাবুর অতিথিশালা। অর্করার দরজায় কড়া দিতে হলো না। তখনই এক বৃদ্ধ খোড়া পা নিয়ে টেনে বেরিয়ে এলেন দরজার সামনে। তার পরনে ছিল ধুতি, মুখে সূক্ষ্ম গোঁফ আর চোখে মোটা ফ্রেমের পুরু চশমা। আপনি অর্কবাবু? হ্যাঁ, আপনি মদনবাবু? হ্যাঁ, চলুন ভেতরে আসুন। আসলে গ্রামটা খুবই শান্ত, শুধু সন্ধ্যার পর একটু আর কি। মদনবাবু কথাটা শেষ না করেই থেমে গেলেন। অর্ক কৌতূহলে জিজ্ঞাসা করল, কি সন্ধ্যার পর একটু কি? আরে ও তেমন কিছু না, ওই পেট ঠান্ডা পড়ে খুব, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অর্ক বুঝতে পারল উনি কিছু একটা লুকোচ্ছে, কিন্তু এখনই না খুশিয়ে জানাই ভালো, এইটা সে বোধ করে চুপ করে গেল। ঘরটি মাটির হলেও ভেতরটা পরিষ্কার। এক কোণে একটি খাট, টেবিল, একটি আলমারি আর জানালার পাশে একটা ছোট্ট মূর্তি। ওই ধরুন পুরনো শিবলিঙ্গ গোছেরই কিছু হবে। রাতের খাবার খাওয়ার পর অর্ক বারান্দায় বসে ভেসে থাকা শব্দগুলো শুনছিল। ঝিঝি পোকার ডাক, দূরের কুকুরের চিৎকার আর কোথাও যেন একটা কাঠ পোড়ানোর গন্ধ। সে মদনবাবুকে ডেকে জিজ্ঞাসা করে, আপনারা কি রাতে চুলা জ্বালেন? মদনবাবু থমকে বললেন, না, আজ তো কেউ জ্বালায়নি।
আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, যেহেতু আপনি এখানে গবেষণা করছেন। তিনি চারপাশে তাকিয়ে একটু নিচু গলায় বললেন। আলো পড়ছিল তার মুখে, ঘুম আসছিল না। সে জানালার দিকে তাকিয়ে দেখল দূরে গ্রামের শেষ প্রান্তে একটি লালচে আলো দেখা যাচ্ছে। সেখানে যেন কেউ আগুন জ্বালিয়েছে। তার মনের মধ্যে গুঞ্জন উঠল, এই কি সেই শ্মশানের আগুন? সে জানে তাকে যেতে হবে, কিন্তু আজ নয়, কাল রাতে, ঠিক মাঝ রাতের দিকে সে পা রাখবে নীলডাঙ্গার শ্মশানে। রাত 11:40। অর্ক জানলার ধারে বসে, তার হাতে টর্চ লাইট, পকেটে নোটপ্যাড, মোবাইল ফোনে রেকর্ডিং অ্যাপ অ্যাক্টিভেটেড। বাইরে মৃদু বাতাস বইছে, কিন্তু বাতাসে যেন অদ্ভুত একটা গন্ধ। ঠিক আদুরে গন্ধ নয়, পোড়া কাঠের গন্ধ, যেন ধূপ নয়, মৃতদের চুলোর কালো ধোঁয়া। এবার সে উঠে দাঁড়ায়, মদনবাবুর ঘরের দিকে একবার চোখ বুলিয়ে দেয়। তার ঘরে আলো নেভানো, যেন মনে হয় গোটা গ্রাম নিস্তব্ধতার আধারে নিমজ্জিত। এবার অর্ক বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তায় অন্ধকার যেন কালি হয়ে মিশে আছে। পায়ের নিচে ধুলোর আওয়াজ, মাঝে মাঝে গুড়ের মতো বেজে উঠছে শুকনো পাতার চেপে যাওয়ার শব্দ। দূরে কোথাও রাত জাগা পেঁচার ডাক। সে হাঁটতে লাগলো গ্রামের দক্ষিণ প্রান্তের দিকে, যেখানে লোকের মুখে বলা সেই শ্মশান। প্রায় 20 মিনিট একটানা হাঁটার পর পিচ রাস্তা ফুরিয়ে যায়। শুরু হয় কাঁচা রাস্তা, কাদা কাটা বুনো লতা গুল্মে ঢাকা। মাঝে মাঝে একটা দুটো জোনাকি এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। আচমকাই সামনে পড়ল একটি পুরনো পোড়া ইটের গেট। ধসে পড়েছে, কিন্তু তাতে এখনো ধাতব অক্ষরে লেখা শ্মশান ঘাট, নীলডাঙ্গা, স্থাপিত 1891। অর্ক বুকের ভেতর ছটফটানি অনুভব করল, কিন্তু পিছিয়ে যাওয়ার লোক সে নয়। সে গেট পেরিয়ে ঢুকে পড়ল ভেতরে। ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা তাকে থমকে দিল তা হলো আশেপাশে কোনো প্রাণ নেই। না কোনো কুকুর, না পোকামাকড়, না হাওয়ার কোনো আওয়াজ। যেন এক মৃত্যু বুড়ির নীরবতা। টর্চের আলোয় সে দেখে দুপাশে ছড়িয়ে আছে কয়েকটা ভাঙা চিতা, কাঠের স্তূপ এবং কয়েকটা পুরনো বেলগাছ। কুয়াশায় ঢাকা পুরো মাঠটা যেন হঠাৎ করে শীতল হয়ে উঠেছে। তখনই সামনে দেখা গেল একটা আগুন জ্বলছে। কেউ নেই, কিচ্ছু নেই, কেবল আগুনটা নিজের মতো জ্বলছে। আশেপাশে বাতাস না থাকলেও আগুনটা কিন্তু দোল খাচ্ছে। অর্ক ক্যামেরা বের করলো, কিন্তু ক্যামেরা চালু হচ্ছিল না। সে মোবাইল তুললো, কিন্তু ডিসপ্লে শুধু কালো। এবার সে একটু এগিয়ে যায়। হঠাৎ বাতাসে একটা গন্ধ পেল সে, চুল পোড়ার গন্ধ। শুধু গন্ধ নয়, তার সঙ্গে কানে এলো একটি ভয়ঙ্কর ফিসফিসানি। কোন নারী কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, অর্ক চমকে পেছনের দিকে তাকালো, কেউ নেই। আবার সামনের দিকে তাকালো সে। হ্যাঁ, আগুন নিভে গেছে। না, নিভে যায়নি। আগুনের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক নারী। সাদা শাড়ি, ভেজা চুল, খালি পা। সে দাঁড়িয়ে আছে একদম নিশ্চল, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। পুরো মুখ তার চুলে ঢাকা। অর্ক দেখছিল তার ছায়া পড়ছে না মাটিতে।
এবার এক পা করে নারীটি এগিয়ে আসছে অর্কর দিকে। কে কে আপনি? অর্কর গলা শুকিয়ে গেল, বলে উঠল। নারীটি থামল না, তার পা মাটি ছুঁচ্ছে না, তবু সে যেন এগিয়ে আসছে। টর্চ জ্বালিয়ে ধরতেই অর্ক যা দেখল তা তার জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেল। নারীর মুখে কোনো চোখ নেই, দুটো ফাঁকা গর্ত, ঠোঁটের জায়গায় ছেঁড়া চামড়া, গাল গলে গেছে যেন কারোর পোড়া মুখ, আর মুখ থেকে বেরিয়ে আসছে গলা কাঁপানো শব্দ। ফিরে যেতে দে, না হলে তোকে আমি নিয়ে যাব। অর্ক দৌড়াতে শুরু করলো। টর্চ ছুটে পড়লো মাটিতে। সে গাছের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, শরীর কেটে যাচ্ছে ঝোপে ঝাড়ে। পেছনে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ভয়ঙ্কর নারী কণ্ঠ, একবার ফিসফিস, একবার চিৎকার। ফিরে এসো, এসো, তোরও সময় হয়ে গেছে। অর্ক দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেল। চোখ তুলে দেখল নারীটি তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এইবার মুখটা একেবারে কাছে, এবং মুখটা আস্তে আস্তে ছেঁড়া চামড়া খুলে বেরিয়ে আসছে হাড়, দাঁত, একটা পোড়া গন্ধ ছড়ানো খোলা চোয়াল। এই সমস্ত দেখে অর্কের মাথা বন বন করে ঘুরতে লাগলো। শীঘ্রই সে অজ্ঞান হয়ে জ্ঞান হারায়। অর্কুদা, ও অর্কুদা, অর্কুদা শুনতে পাচ্ছেন? চোখ যখন খুলল অর্ক, সে অনুভব করল তার মাথা ভারী, শরীরটা ঝিমঝিম করছে। কোথাও যেন এক অচেনা ঘরে শুয়ে আছে সে। মাথার উপরে বাঁশের ছাউনি, কাঁচা মাটির গন্ধ, আর তার পাশে একটি কিশোরের গলা। চেনা নয়, তবে পরিচিতির গন্ধ যেন খানিকটা মিশে আছে তাতে। আমি শিবু, মদন কাকুর ভাইপো। কাল রাতে গ্রামের লোকজন আপনাকে এই শ্মশানের ধারে পড়ে থাকতে দেখে আমাকে ডেকে আনে। অর্ক আস্তে আস্তে উঠে বসল। মাথা ঘুরছে তার, চোখে ধাঁধা। চারপাশে তাকিয়ে দেখল সে রয়েছে একটা ভাঙা ঘরের মেঝেতে। খেজুর পাতার চাল, দেয়ালে কাঁচা চুনগাম করা। পাশে রাখা রয়েছে তার সমস্ত সরঞ্জাম, ব্যাগ, টর্চ, ক্যামেরা, সমস্ত কিছু, কিন্তু এলোমেলোভাবে সাজানো। সে এবার কেঁপে উঠল। আমি কোথায় পড়েছিলাম? শ্মশানের পাশের কুয়োর ধারে। আপনার হাতে পায়ে আঁচড়ের দাগ ছিল অর্কুদা। আমি ভাবলাম আপনি পড়ে গিয়ে হয়তো অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু কিন্তু কি? আপনার গায়ে একটা পোড়া গন্ধ ছিল, অদ্ভুত রকমের গন্ধ সেটা। আর মুখটা এমন লাগছিল যেন আপনি কারোর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছেন। অর্ক কিছুক্ষণ চুপ করে থাকলো। মাথার ভেতর যেন বারবার ফিরে আসছে সেই মুখটা। চোখ নেই, চামড়া গলে পড়ছে, হাড় বেরিয়ে আছে। সে মনে মনে বলল, আমি তো ভুল দেখিনি, ও ছিল, ও আসলেই আছে। বাইরে তখন মাথার উপরে দুপুরের সূর্য, কিন্তু অর্কর মনে এক অদ্ভুত অন্ধকার ধীরে ধীরে জমা হচ্ছে। সে এবার বলল, তোমার গ্রামে কি কেউ আছে যে এই শ্মশানের ব্যাপারে আরো ভালো করে জানে? লোককাহিনী নয়, বাস্তব কাহিনী। শিবু একটু চুপ করে থেকে বলল, আছে, রঘুনাথ ঠাকুরদা। উনি এই গ্রামে 80 বছর ধরে আছেন। আগুন, ছায়া, মৃত মানুষের ডাক সব উনি দেখেছেন, কিন্তু তিনি সহজে কথা বলেন না, ভয় পান খুব। আমার ওর সঙ্গে কথা বলা দরকার। রঘুনাথ ঠাকুরদা গ্রামের উত্তর প্রান্তে এক পুরনো কাঠের ঘরে থাকেন। গায়ে লাল কাঁথা,
চোখে মোটা চশমা, হাতে সাদা মালার জপ। তার চোখে যেন এক ইতিহাসের ছায়া। অর্ক তার সামনে গিয়ে বসল। রঘুনাথ কাকু, আমি সত্যিই কিছু জানতে চাই। আমি বিশ্বাস করি ওই শ্মশানে কিছু একটা আছে। আমি নিজে দেখেছি। বৃদ্ধ এক দৃষ্টিতে তাকালো। তার চোখে বিস্ময়ে নয়, যেন একরকম দুঃখ। তুই যদি ওর চোখে চোখ রেখে বেঁচে ফিরেছিস, তাহলে তোর পেছনে ও আছে বাবা। সে কাউকে ছাড়ে না। কেউ শ্মশানের আগুনের সামনে দাঁড়ালে সে তাকে দেখে ফেলে, তারপর ধীরে ধীরে তার ভেতরে ঢুকে যায়। আর একটা সময় সেই মানুষটার মানুষ থাকে না। অর্ক কাঁপা গলায় বলল, কে? সে কে? রঘুনাথ দা গলা নিচু করে বললেন, সরলা, বিধবা নারী ছিল, এই গ্রামেই থাকতো। এক ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়েছিল তার, কিন্তু লোকেরা তাকে সন্দেহ করত। বলে সে নাকি তন্ত্রবিদ্যা জানে। বলতো সে চুপচাপ রাত হলেই শ্মশানে যায়। তখন অকাল বন্যায় গ্রামের অনেক মৃত্যু হয়। একদিন পঞ্চায়েত ঠিক করলো ওই নারী কাল লাগেনি, ওকে উৎসর্গ করতে হবে। অর্ক যেন স্তব্ধ। তাকে বেঁধে নিয়ে যাওয়া হয় শ্মশানে, জীবন্ত পুড়িয়ে মারা হয়, চিতা তৈরি হয়, আর তার মুখের কাপড় সরিয়ে আগুন ধরানো হয়। তার পরদিন থেকে রঘুনাথ বললেন, আগুন নিজে নিজে জ্বলে উঠত। কেউ কারো নাম ধরে ডাক শুনত, আবার কেউ দেখত সাদা শাড়ি পরা এক নারী হাঁটছে, কিন্তু পা ছোঁয় না মাটিতে। রাতে কেউ শ্মশানে গেলে আর ফিরত না। অর্ক বলল, কিন্তু আমি ফিরেছি। তুই ফিরেছিস বটে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে তুই একা ফিরেছিস তো? এই প্রশ্নে অর্কর গায়ে কাঁটা দিল। রাতে অর্ক ফিরে আসে নিজের ঘরে। শরীরে ক্লান্তি, চোখ ভারী, কিন্তু এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে ভিতরে তার। ঘুমের মধ্যে সে অনুভব করে তার ঘরের জানলার বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে, খুব লম্বা, চুল উড়ছে হাওয়ায়। সে দরজায় ধীরে ধীরে কড়া নাড়ছে। টক টক টক। অর্ক হঠাৎ জেগে উঠল। তার ঘরের দরজায় সত্যি কি কেউ দাঁড়িয়ে? সে সাহস করে বলল, কে? কোনো জবাব নেই। সে দরজা খুলল না। মিনিট 10 পর কড়া নাড়া বন্ধ হলো, কিন্তু জানালার বাইরে থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ। তুই আমাকে দেখেছিস, তুই আমার, এখন আমি তোকে দেখব। রাত 3টে। অর্ক দরজার পাশে বসে আছে চুপচাপ, জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে। আকাশে চাঁদ নেই। নীলডাঙার আকাশ যেন কালো কাপড়ে ঢাকা। বাতাস নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে বেলগাছের ডাল তুলছে একটু একটু করে। সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে গেল আয়নার সামনে। আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠল সে। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, গালের হাড়গুলো যেন ফুটে উঠেছে, যেন এক রাতেই কেউ তার প্রাণটাকে চুষে নিয়েছে। হঠাৎই এক মুহূর্তের জন্য সে নিজের প্রতিবিম্বকে দেখে হাসতে লাগলো, কিন্তু নিজে হাসেনি সে। আয়নার মধ্যে থাকা সে যেন একটু একটু করে ফিসফিস করে উঠল, আমার শরীর
আমার মুখ, আমার স্মৃতি। অর্ক পিছিয়ে এলো। আয়না খোলাটে হয়ে গেল নিমেষে, আর তাতে ফুটে উঠল আগুনের ধোঁয়া, আর তার সাথে সেই পোড়া নারী মুখ যাকে সে শ্মশানে দেখেছিল। আর তার চোখের গর্ত থেকে যেন বেরিয়ে আসছে কালো জল। পরদিন সকালে শিবু এসে দরজায় কড়া নাড়ে। অর্কদা, আপনি ঠিক আছেন তো? কাল রাতেও আপনার ঘরে আলো জ্বলছিল দেখলাম। অর্ক দরজা খুলে দাঁড়ালো, চুল এলোমেলো, মুখ বিবর্ণ। আমি ঠিক আছি। শিবু একটু থেমে ভাবল, এই মানুষটা আর আগের মতন নেই। তার চোখে আগের অর্ক নেই। মনে হচ্ছে সে শুধু অর্কর শরীর। অর্ক ধীরে ধীরে নিজের ডায়েরির পাতা উল্টাচ্ছে। পাতা জুড়ে শুধু একটি বাক্য, সে আমার ভিতরে ঢুকে পড়েছে। মদনবাবু এসে অর্ক দরজায় ডাকলেন। বাবু, আজ অমাবস্যা। আজকে রাত 8টার পর গ্রামের সকলে, আপনি দয়া করে বাইরে যাবেন না। অর্ক কিছু বলল না, শুধু মুচকি হাসল। রাত বাড়তেই অর্ক আবার বের হলো ঘর থেকে। তার হাতে একটি কাঁচি, গলায় একটা কালো মাদুলির দড়ি। সে হাঁটতে শুরু করলো সেই শ্মশানের দিকে। আজ তার চোখে ভয় নেই, বরং এক ধরনের চঞ্চলতা। পায়ের নিচে যেন মাটি কাঁপছে তার, গাছের পাতারা যেন চাপা গুঞ্জনে কাঁপছে। তখনই পেছন থেকে ভেসে এলো এক কিশোরীর কণ্ঠ। তুই ফিরেছিস, আবার চলে আসবি, এবার তোর পালা। সে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু তার ছায়া। এবার দেখা গেল অর্ক ছায়ার পাশে আরো একটা ছায়া সমানে তাল দিয়ে হাঁটছে। সমান লম্বা, কিন্তু মাথায় এলোমেলো চুল, মুখ নেই, আর পা যেন মাটিতে ছোঁয় না। অর্ক শ্মশানে পৌঁছে দাঁড়ালো আগের সেই জায়গায় যেখানে আগুন জ্বলছিল। হঠাৎ কিছু একটা অনুভব করলো সে। চারপাশের বাতাস জমে যাচ্ছে, শরীরে কাঁপুনি ধরছে, মাথার ভেতরে ভেসে উঠছে কারো চিৎকার, কান্না আর ছুটে চলার শব্দ। তার সামনে এবার আগুন জ্বলে উঠল আবার, এবার কোনো কাঠ ছাড়াই। আগুনের মধ্য থেকে ভেসে এলো সরলার অবয়ব। এবার সে পুরোপুরি স্পষ্ট। তার পোড়া মুখ, চোখের গর্তে জ্বলছে লাল আগুন। পুড়ে যাওয়া মুখ চিরে যেন হাসি বেরিয়ে আসছে। অর্ক বলল, তুই কে? তুই কি চাস আমার থেকে? সরলা ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠে মাটির গন্ধ, গলার নিচে দগ্ধ চামড়া ঝুলে পড়ছে। সে বলল, আমার শরীর পুড়েছে, মুখ গলেছে, কিন্তু আত্মা নয়। তুই আমার শরীর দিতে এসেছিস, এবার আমি তোকে ছেড়ে যাব না। অর্ক চিৎকার করে উঠল, না, আমি তোর কিছু কিন্তু তখনই সে অনুভব করল তার শরীর অচল হয়ে যাচ্ছে। পা নড়ছে না, গলা যেন শুকিয়ে আসছে। সে পড়ে যায় মাটিতে। চোখ খুলে দেখল সেই নারী তার মুখের সামনে। তার চুলে আটকে আছে ছাই, নখগুলো লম্বা হয়ে গেছে, আর কণ্ঠে দাহ্য সুর। এবার তোর জায়গায় আমি ফিরব,
তোর মুখে আমি কথা বলবো, তোর চোখে আমি দেখব। অর্কর দেহ কাঁপছে, কিন্তু সে আর কিছু করতে পারছে না। ধীরে ধীরে মুখের ওপর নিচু হয়ে এলো সেই ছায়া, আর মুহূর্তের মধ্যে সব অন্ধকার। নীলডাঙ্গার গ্রামের আকাশে এখনো কুয়াশার চাদর। পাখিরা ডাকছে না, বাতাসে থমকে থাকা অজানা ভার, যেন কিছু একটা ভুল হয়ে গেছে। মদনবাবু দরজা খুলে বাইরে এসে হাঁপাচ্ছেন। তার চোখে ভরা উদ্বেগ, বুক ধকধক করছে, কারণ আজ ভোরে গ্রামের মাঝখান দিয়ে অর্কদীপ সেন হেঁটে ফিরেছে শ্মশানের দিক থেকে। মাথা নিচু, পায়ে কাদা, জামা ছেঁড়া, চোখ ফাঁকা ফাঁকা। কিন্তু অদ্ভুত কিছু ছিল তার হাঁটার ভঙ্গিতে, যেন সে হেঁটে নয়, ভেসে ভেসে ফিরছে। চোখে কোনো ভয় নেই, মুখে এক ভিন্ন স্বভাবের হাসি। সে এসে দরজা খুলে নিজের ঘরে ঢুকল। কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয়নি, শুধু একবার চোখ তুলে বলেছে, ঘুমিয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছি। মদনবাবুর গায়ে কাঁটা দিয়েছে, কারণ এই মুখটা তার অর্কর, কিন্তু চোখ দুটি যেন খুব পুরনো কারো। শিবু এসেছিল সকালে কাগজ দিতে। সে ডাকলো, অর্কদা, আপনি ভালো তো? শুনলাম কাল রাতে। অর্ক দরজা খুলে তাকালো, কিছু বলল না। শিবুর শরীরে শুরু হলো হিম কাঁপন। এই চোখ দুটো কালো নয়, একদম ঘোলা, আর তার গলায় যে স্বর বেরোলো সেটা কোনো পুরুষের নয়, একটা ফ্যাঁসফ্যাঁসে দগ্ধ নারী কণ্ঠ। শিবু, আমার ঘুম পাচ্ছে, আজকে বাইরে যাস না, কারণ কারণ খারাপ কিছু হতে পারে। শিবু ভয় পেছনে সরে এলো। সে দৌড়ে মদন কাকুর কাছে গেল, বলল, অর্কতার গলার আওয়াজ বদলে গেছে। আমি শপথ করে বলছি, এই গলার আওয়াজ অর্কতার নয়। দিন যত এগোচ্ছে অর্কর ব্যবহার ততই যেন অদ্ভুত হয়ে উঠছে। সে খাবার খাচ্ছে না, জলে মুখ ধুচ্ছে না। তার চেয়ে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই, সে আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নিজের মুখে চুল টেনে দেখছে, আর ফিসফিস করে বলছে, তুই এখানে নেই, আমি আছি। এই ত্বকটা আমার, এই চোখ আমার, এই ঠোঁট। শিবু রাতে জানলার ফাঁক দিয়ে দেখেছে অর্ক একা বসে ছাই মুখে মাটি চাটছে। আরো একটা রাত সে গ্রামের মধ্যিখানে দাঁড়িয়ে এক নারী কণ্ঠে গাইছিল পুরনো ব্রত কথার গান, যা একমাত্র সরলা গাইত। মাঠের ধারে রক্ত ফুল ফুটে, কাকে খুঁজে মরেছে রে রাত্রি। গ্রামের এক বৃদ্ধ রামহরিদা একদিন তাকে সকালে মৃত অবস্থায় পাওয়া গেল নিজের উঠোনে, চোখ দুটো খোলা, জিভ কামড়ানো, তার পাশে লেখা কাদায় আঁকা, সে ফিরেছে। পরের দিন বিধবা রেণু বৌদি নিখোঁজ। শুধু তার ঘরে পাওয়া গেল পোড়া কাপড় আর কিছু নারকেল খোসা, যা ব্যবহৃত হয় তন্ত্র সাধনায়। গ্রামের মানুষ ভয়ে কাঁপছে, তারা মন্দিরে পূজা দিচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। কিন্তু অর্ক, সে যেন অন্য কাউকে জায়গা দিয়েছে নিজের শরীরে। তার কথাবার্তা, হাঁটা, এমনকি গন্ধ পাল্টে গেছে। রাত 1টা, মদনবাবু সাহস করে তার ঘরে ঢুকলেন।
অর্কদা, আপনি কি ঠিক আছেন? অর্ক জানালার দিকে পিঠ দিয়ে বসেছিল। আস্তে আস্তে করে এবার এদিকে ফিরল সে। চোখ দুটো রক্ত লাল, মুখে ছাই, গলার নিচে দগ্ধ চামড়ার মতো একটা কি যেন দাগ। সে বলল, আমি ঠিক আছি, কিন্তু অর্ক সে তো আর নেই। মদনবাবু পেছন দিকে হাঁটতে থাকলেন। অর্ক আবার বলল, ও যে আমাকে দেখেছিল, একবারই চোখ মিলেছিল। সেই চোখ দিয়ে আমি এখন এই দুনিয়া দেখি। ওর স্মৃতি দিয়ে আমি হাঁটি। আমি খাই না, ঘুমাই না, আমি শুধু খুঁজি তাদের যারা দেখেছে আমাকে, যারা আগুন নিভে গেলে দৌড়োয়। মদনবাবু চিৎকার করে দৌড়ে বেরিয়ে এলেন। ঘর থেকে ফিসফিস করে শব্দ ভেসে এলো। এই দেহ আমার, এই গন্ধ আমার, এই গ্রামও এখন আমার। গ্রামের মাঝখানে পঞ্চায়েত ঘরে বসেছে এক জরুরি বৈঠক। মুখে রক্তশূন্যতা, চোখে আতঙ্ক, প্রত্যেক মুখ যেন মৃত্যু গুনছে। বৃদ্ধ রামহরির অস্বাভাবিক মৃত্যু, রেণু বৌদির নিখোঁজ, অর্কর অদ্ভুত ব্যবহারের কথা সবাই জানে, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে সাহস পায় না। কিন্তু মনে মনে সবাই জানে গ্রামের মাঝে এখন একটা অন্য কেউ আছে। মদনবাবু বলে উঠলেন, এবার আর সময় নেই, পুরনো উপায় আমাদের ফিরতে হবে। খুঁজে আনতে হবে তাকে, সিদ্ধতান্ত্রিক ভবানী সরকারকে। রঘুনাথ ঠাকুরদা একদম ঢুকে বললেন, ভবানী এখনো বেঁচে আছে তো? হ্যাঁ, এখনো বেঁচে আছে। মদনবাবু বললেন, সে আজও কালীমার পূজারত। তার ঘর আছে নদীর পাড়ে শ্মশান সংলগ্ন জঙ্গলে। বহু বছর ধরে গ্রামের বাইরে থাকেন, কিন্তু তিনি একমাত্র মানুষ যিনি সরলার আগুনের রাতে উপস্থিত ছিলেন। তিনি জানেন সত্যিটা। রাতে শিবু ও মদনবাবু দুজনে টর্চ হাতে হাঁটলেন নদীর ধারে। গাছের ভেতর দিয়ে চলে গিয়ে একটা পুরনো ইটের গুহা মতো কাঠ গিয়ে দাঁড়ালেন তারা। দরজায় তামার তাবিজ ঝুলছে, চারপাশে হাড় ও পাঁজি দিয়ে ঘেরা চত্বর। ভেতর থেকে গলার আওয়াজ এলো, কেন আগুন জ্বলে নিজের মতো? ভেতর থেকে বেরিয়ে এলেন ভবানী সরকার। চুল কাঁচ ছুঁই ছুঁই, গায়ে রুদ্রাক্ষের মালা, চোখে গভীর দৃষ্টি, আর কপালে রক্ত চিহ্ন। তিনি মাটিতে বসে বললেন, সরলা মরেনি, আত্মা বাঁধা পড়েছে। অন্যায়ভাবে পুড়িয়ে দেওয়া নারীর অভিশাপে সে ফিরে এসেছিল সেই রাতেই, কিন্তু তার দেহ ছিল না। সে খুঁজে চলেছে এমন একটা শরীর যেখানে সে বাস করতে পারে। আর অর্ক? ভবানী চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, অর্ক শুধু শরীরটা দিয়েছে, ভিতরটা এখন ঘোর নয়। এখন সে কথা বলছে, হাঁটছে, দেখছে, কিন্তু দেখছে সরলার চোখে। ভবানী বললেন, সরলার অভিশাপের আগুন নেভাতে হলে প্রথমে জানতে হবে ওর শেষ ইচ্ছা কি ছিল। মৃতাত্মার রাগ থামে না যদি তার অপূর্ণতা থাকে। শিবু তখন মাটিতে বসে পড়ে বলল, আমরা কিভাবে জানবো ওর ইচ্ছা কি ছিল? ভবানী মাথা নিচু করে বললেন, ওর
আত্মা এখনো আটকে আছে আগুনে। সেই আগুন যে জ্বলে ওঠে চিতা ছাড়াই, সেই আগুনে বসে ও আজও কাঁদে। যদি কেউ তার সঙ্গে চোখ মেলে কথা বলে, তবে সেই বলে দেয় নিজের কথা, কিন্তু তার চোখে তাকালে বেশিক্ষণ বাঁচে না কেউ। মদনবাবু আতঙ্কে ফিস ফিস করে বললেন, তাহলে কি অর্ক বাঁচবে না? ভবানী বললেন, তাকে ফেরাতে হলে চাই এক শক্তি, জ্যান্ত মানুষের ইচ্ছা শক্তি, যে নিজের দেহে ঢুকে প্রেতকে তাড়াতে পারে, আর না হলে এখনই সব খেয়ে নেবে। পরের দিন সন্ধ্যায় ভবানী সরকারের নির্দেশে গ্রামে জড়ো হলো একাধিক মানুষ। তারা নিল কালো ধূপ, নারকেল, পোড়া মাটি, রক্তচাপ মুক্ত রুদ্রাক্ষ। ভবানী তৈরি করলেন এক ত্রিভুজ তন্ত্রমণ্ডল, যেখানে এক কেন্দ্রে বসানো হবে অর্ককে। তার চারপাশে থাকবে মাটির প্রদীপ, পঞ্চরত্ন ও এক নির্দিষ্ট মন্ত্র। কিন্তু সমস্যা একটাই, অর্ক নিজে রাজি হবে না, কারণ সে এখন যাই হোক অর্ক নয়। রাত 12টা তখন। অর্ক নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে আছে। তার চেহারা আরো বদলে গেছে। চোখ দুটো যেন দগ্ধ কাঁচের মতো। গলার নিচের পোড়া দাগটা আরো যেন চওড়া হয়ে গেছে। আর মুখে সে হাসছে এক অমানবিক হাড় জ্বালা হাসি। তখনই দরজা ভেঙে ঢুকে পড়লেন ভবানী সরকার। তিনি এক হাতে রুদ্রাক্ষের মালা ঘোরাতে ঘোরাতে বললেন, আমি জানি তুই এখন দেহে আছিস, আমার সঙ্গে কথা বল। অর্ক হাসল। না, ও নয়, ওর ভেতরের কিছু বলল, ভবানী, তুই এখনো বেঁচে আছিস? তুই তো আমায় রক্ষা করিসনি সেদিন, কেন এসেছিস এখন? ভবানী শান্ত গলায় বললেন, কারণ আমি জানি তুই মরতে চাসনি। তোর শরীর পুড়লেও তুই বেঁচে ছিলি, কিন্তু এখন তুই অন্য দেহে অন্য নাম নিয়ে বাঁচছিস, এটা অনুচিত। অর্কের শরীর থর থর করে কাঁপতে লাগলো। সেই চিৎকার করল, এই দেহ আমার, আমি ফিরব, আমি ভুলে যাব না আমার আগুন, আমার কান্না, আমার মৃত্যু। ভবানী বললেন, তুই চাইলে শান্তি পেতে পারিস, আসল শরীরে তোকে কেউ ফেরাতে পারবে না। কিন্তু তোর আত্মা যদি সত্যটা বলে, তোর শেষ কথা যদি বলিস, তাহলেই তোর মুক্তি, তাহলে আবার এক দেহ পড়বে। অর্ক ওরফে সরলা এবার চিৎকার করে উঠে দাঁড়ালো। আমি কিচ্ছু বলবো না, আমি আবার বাঁচবো এই শরীর দিয়েই। ভবানী তখন মন্ত্র পড়া শুরু করলেন। ঘর কাঁপতে লাগলো। টেবিলের ওপর রাখা প্রদীপগুলো জ্বলে উঠল হাওয়া ছাড়াই। অর্ক চিৎকার করলো, তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। শরীর কাঁপছে আর মুখ দিয়ে বেরোচ্ছে কালো ধোঁয়া। একটা দীর্ঘ চিৎকার। আমি মরতে চাইনি, ওরা আমাকে পুড়িয়েছিল, আমি শুধু ফিরে আসতে চেয়েছিলাম। চারিদিক নিস্তব্ধ। ভবানী সরকারের মন্ত্রপাঠ শেষে মাটিতে পড়ে আছে অর্কর দেহ। অথচ হঠাৎই ঘর জুড়ে ছড়িয়ে পড়ল হিমেল বাতাস। বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে আসতে লাগলো কান্নার শব্দ, এক নারীর কান্না, যেন বহুদিনের ব্যথা এখন শব্দ হয়ে ছড়িয়ে পড়ছে বাতাসে। অর্কের দেহ স্থির, কিন্তু তার মুখে দেখা দিল অন্য এক ছায়া, নারী মুখ।
চুল এলোমেলো, চোখে জল, ঠোঁট কাঁপছে তার। এবার সেই কণ্ঠে ভেসে এলো এক স্বর, স্পষ্ট ও জ্বলন্ত। আমার নাম ছিল সরলা। আমি ছিলাম এক স্ত্রীরূপী মানুষ যে বিশ্বাস করেছিল ভালোবাসা শুধু পবিত্রতায় গড়া। ভবানী সরকার চোখ বন্ধ করে বললেন, বলো সরলা, তোমার যন্ত্রণার কথা জানুক সবাই, সত্য বলে ফেলো। আমি জন্মেছিলাম এই নীলডাঙ্গাতেই। বড় ঘরের বউ হয়েছিলাম। স্বামী ছিলেন দেবতা, কিন্তু তার চোখে আমি ছিলাম শুধু একটি শরীর। বিয়ে হবার কয়েক মাস পর বুঝতে পারলাম আমার স্বামী তান্ত্রিক চর্চা করে। সে চেয়েছিল এমন এক নারী যার শরীরকে ব্যবহার করে সে তন্ত্রসিদ্ধি করতে পারে। একদিন রাতে সে আমায় নিয়ে গেল শ্মশানে। বলল, মন্ত্র সাধনা হবে, তুই শুধু ধ্যান করবি। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি বুঝিনি সে আমাকে উৎসর্গ করতে চলেছে। আমি বাধা দিয়েছিলাম, চেঁচিয়েছিলাম, কিন্তু সেই সময় গ্রামে বন্যা, খরা আর রোগ ছড়িয়েছিল। পঞ্চায়েত বলল, তুই কাল নাগিনী, তুই বাঁচলে গ্রাম মরবে। আমার স্বামী চুপ করে দাঁড়িয়েছিল, কিচ্ছু বলেনি। আর আমি একা। আমাকে বেঁধে ফেলা হয়েছিল, মুখ কাপড়ে ঢেকে আগুন দেওয়া হয়েছিল। আমি তখনও মরিনি, আমি তখনও শ্বাস নিচ্ছিলাম। আমার চামড়া পুড়ছিল, আমি দেখছিলাম, আমি চিৎকার করছিলাম। ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠছে। ভবানী বললেন, প্রতিশোধ চাও? না। নারী কণ্ঠ বলল, আমি চাই কেউ আর এমন না মরুক, কেউ আর আমার মতো জ্যান্ত না পুরুক। আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি বলার জন্য। কিন্তু সরলার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল এবার। যখন কেউ আমার চোখে চোখ রাখে, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেই দৃষ্টিতে আমি টেনে নিই তাদের ভিতরে। অর্ক আমাকে দেখেছিল, আমি চাইনি, কিন্তু আমি ওর ভিতর ঢুকে গিয়েছিলাম। তার স্মৃতি দিয়ে আমি হেঁটেছিলাম, তার মুখ দিয়ে আমি বলেছিলাম আমার শেষ কথা। ভবানী সরকার এবার উঠে দাঁড়ালেন। সামনে আগুন জ্বলছিল এক ছোট্ট মাটির চুলায়। তিনি বললেন, সরলা, তুমি যদি মুক্তি চাও তবে তোমাকে নিজের নাম উচ্চারণ করে বলতে হবে, আমি মৃত্যুকে মেনে নিচ্ছি। ঘর থেমে গেল, বাতাস স্থির। তখনই অর্কর মুখে আবার জেগে উঠল সেই নারী মুখ। চোখ থেকে ঝরে পড়ল অদৃশ্য অশ্রু, আর ঠোঁট তার ধীরে ধীরে বলতে লাগলো, আমি সরলা, আমি মরেছিলাম, আমি আর ফিরব না, আমি চাই শান্তি। এক মুহূর্তে ঘরে সব আলো নিভে গেল। কেবল আগুনটা ধপ করে জ্বলে উঠল একবার, এবং তারপর নিভে গেল চিরতরে। ঘরে ফিরে এলো নীরবতা। মাটি কাঁপা থেমে গেল, বাতাস স্থির। ভবানী এগিয়ে এলেন অর্কের দিকে। অর্ক, তিনি ডাকলেন। একটু পরেই অর্ক চোখ খুলল। সে কাঁপা গলায় বলল, আমি কোথায়? আমি কোথায়? আমি তাহলে বেঁচে আছি? ভবানী মাথা নাড়লেন। তুমি ফিরেছ, কিন্তু তুমি কিছু মনে রাখবে না। সরলার ছায়া তোমার স্মৃতি থেকে মুছে দিয়েছে। শুধু থেকে যাবে এক বেদনার ঘ্রাণ, এক অশ্রুত কাহিনী। সকালের প্রথম আলো ভেদ করে
পাখিরা গান গাইতে শুরু করেছে অনেক দিন পর। নীলডাঙ্গা গ্রামে যেন ফিরে এসেছে নিঃশ্বাস। গাছের পাতা আর কুয়াশা সব যেন আজ একটু আলাদা। কেউ বুঝতে পারছে না কেন, কিন্তু বাতাস যেন হালকা ঠেকছে সবার। কারণটা শুধু একজনই জানে, অর্ক। সে জানে তার মধ্য দিয়ে কারোর একটা যাত্রা শেষ হয়েছে, কারোর দীর্ঘশ্বাস থেমেছে, এবং শ্মশানের সেই আগুন যা 100 বছর ধরে নিজের মতো জ্বলত, আজ তা রাতভর নিভেছিল। সেদিন সন্ধ্যায় অর্ক একা হেঁটে গেল সেই পুরনো নোনা ধরা ফটকের কাছে। এবার কোনো কাঁপুনি নেই, কোনো ছায়া নয়, শুধু আছে কিছু শূন্যতা। সে ধীরে ধীরে হেঁটে গেল সেই পুরানো বেলগাছটার নিচে, যেখানে সে প্রথমবার দেখেছিল আগুন আর এক মুখ। কিন্তু আজ সেখানে আর কিছু নেই, শুধু মাটি, পোড়া কাঠ, আর মাঝখানে এক সাদা শাড়ির ভাঁজ পড়ে আছে, যেন হাওয়ায় উড়ে এসে থেমে গেছে এখানে। অর্ক ঝুঁকে সেটা তুলে নিল। হাতে নিতেই একটা ঘ্রাণ এলো, না আতর না ধূপ, একটা কাদা ভেজা শীতের গন্ধ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এক মাটির গন্ধ। সে ধীরে ধীরে বলল, তোমার যা ছিল তুমি বলে গেছো, তোমার যা চাওয়ার ছিল তা তুমি পেয়ে গেছো। ভবানী সরকার চলে যাওয়ার সময় বলেছিলেন একটি কথা, ভয় কখনো হারায় না, শুধু সে তার ঠিকানা বদলায়। এইবার সে নীরব হয়ে গেছে। অর্ক তাকে প্রশ্ন করেছিল, আপনি কেন সাহায্য করলেন? ভবানী উত্তর দিয়েছিলেন, কারণ আমি ছিলাম সেই রাতে। আমি জানতাম সত্যিটা, কিন্তু আমি চুপ ছিলাম। আজ কেবল তার প্রায়শ্চিত্ত। সেই রাতেই ভবানী সরকার একাকী যাত্রা করেছিলেন পাহাড়ের দিকে, আর তাকে নীলডাঙ্গায় কেউ কখনো ফিরতে দেখেনি। অর্ক সিদ্ধান্ত নেয় সে গ্রামে আর থাকবে না, আর তার কাজও শেষ। তার লেখা শুরু হবে নতুন ভাবে। কিন্তু এবার সে শুধু লেখক নয়, কাহিনী সংরক্ষকও বটে। রাতে ট্রেনে সে গ্রাম ছাড়ে, জানালার পাশে বসে। ট্রেন ছুটছে, গ্রামের কুয়াশা যেন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। তার চোখে জল নেই, কিন্তু মনে একটা ভার। মনে হয় কোনো অদৃশ্য কেউ জানালার বাইরে দাঁড়িয়ে বলছে, ধন্যবাদ। বছরখানেক পরে কোনো এক শীতের সকালে কেউ একজন আসে নীলডাঙ্গা গ্রামে। কাঁধে ঝোলা, হাতে ক্যামেরা, চোখে কৌতূহল। সে খুঁজে বেড়ায় সেই শ্মশান, সরলার কাহিনী, আগুনের সেই গল্প। কিন্তু তাকে গ্রামের বৃদ্ধা বলে, এইসব পুরনো কথা নিয়ে আর কেউ মাথা ঘামায় না। এখন তো এখানে শুধু এক বিশাল সাদা পদ্ম গাছ, মাঝখানে মাটির ঢিবি। লোকটা সেখানে যায়। পদ্ম গাছের নিচে একটা ছোট পাথরে খোদাই করা। সরলা, না দেবী না দুষ্টু। শুনছিলেন নীলডাঙ্গার আতঙ্ক। আজকের গল্প পাঠে অ্যারি, গল্পের সূত্রধার এবং শিবুর চরিত্রে আমি প্রিয়াংশু, মদনের চরিত্রে কৃষ্ণেন্দু, অর্কর চরিত্রে দীপ্তদীপ, সরলার চরিত্রে দুর্বা, রঘুনাথ ঠাকুরদার চরিত্রে অমিত এবং ভবানী ওঝার চরিত্রে সমীর মাঝি। আবহ এবং স্পেশাল এফেক্টসে এইচডি প্রোডাকশন। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে ক্যানভাস। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমাদের বিনীত নিবেদন, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই গল্পটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আর যদি ভূতচক্র অডিও স্টোরিজের পর্দায় আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।